হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আলোচনার বিষয় অ্যালফ্রেড টেনিসনের লেখা একটি সুন্দর কবিতা ইউলিসিস। এই ইউলিসিস ছিলেন একজন গ্রিক বীর, একজন গ্রিক কিং এবং গ্রিক বীর। তো ইউলিসিস ক্যারেক্টারটা আমরা পাবো গ্রিক কবি হোমারের লেখা দুটি এপিক রয়েছে, মহাকাব্য রয়েছে, দ্য ইলিয়াড অ্যান্ড দ্য ওডিসি। তো ইলিয়াড এবং ওডিসি গল্পে বিশেষ করে আমরা ওডিসিতে ইউলিসিস সম্বন্ধে পাবো। ইলিয়াডেও কিছুটা উল্লেখ আছে। ইলিয়াডে মেইনলি ট্রোজান ওয়ার আছে এবং ওডিসিতে আমরা ইউলিসিস সম্বন্ধে বেশি করে জানতে পারবো। তো সেখান থেকে নেওয়া হয়েছে এই ক্যারেক্টার। তো ট্রোজান ওয়ারের হিরো ছিলেন, ট্রোজান ওয়ারের একজন বীর ছিলেন। অনেক বীরেরা লড়াই করেছিলেন, রাজারা এবং দেবতারা, গডেরা লড়াই করেছিলেন এই ট্রোজান ওয়ারে। এটা অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি, গ্রিক এপিক ইলিয়াড এবং ওডিসি অনুযায়ী যে ট্রোজান ওয়ার হয়েছিল তাতে রাজারা এবং দেবতারা লড়াই করেছিলেন। তো যাই হোক, তো এখানে ইউলিসিস হচ্ছেন একজন বীর। তো ট্রোজান ওয়ার কেন হয়েছিল, ট্রোজান ওয়ার সম্বন্ধে জানবো, তারপর তার সঙ্গে আমরা কানেক্ট করবো যে ইউলিসিসের কি সম্পর্ক ট্রোজান ওয়ারের সঙ্গে। ট্রোজান ওয়ার হয়েছিল দুটি নগরের মধ্যে বা দুটি কিংডমের মধ্যে, দুটি রাজ্যের মধ্যে। একটা হচ্ছে ট্রয় আর আরেকটা হচ্ছে স্পার্টা। তো ট্রয় নগরীর এবং স্পার্টার মধ্যে যুদ্ধের কারণ ছিল হেলেন। এই হেলেন কে না, হেলেন হচ্ছেন মিনেলাস নামে একজন গ্রিক রাজা ছিলেন। তিনি হচ্ছেন স্পার্টার রাজা, স্পার্টার কিং মিনেলাস। তার স্ত্রী হচ্ছে হেলেন। তিনি দেখতে অতীব সুন্দরী ছিলেন। প্রিন্স অফ ট্রয়, যার নাম হচ্ছে প্যারিস, ট্রয় নগরীর রাজকুমার প্যারিস, হি ফেল ইন লাভ উইথ হেলেন অ্যান্ড অ্যাবডাক্টেড হার। তিনি হেলেনের প্রেমে পড়ে যান এবং হেলেনকে অপহরণ করেন এবং ট্রয় নগরীতে নিয়ে চলে যান। কিছু ক্রিটিক্স বলেন যে না, হেলেন ইলভড উইথ হিম উইলিংলি টু ট্রয়, যে হেলেনকে অ্যাবডাকশন করতে হয়নি, হেলেনও প্যারিসের প্রেমে পড়ে যায় এবং দুজন আহ, একমত হয়ে তারা ট্রয় নগরীতে যায়। এখন এই ট্রয় নগরীতে হেলেনকে নিয়ে আসে কে? প্যারিস। কিন্তু হেলেন হচ্ছে স্পার্টার রানী। তো রানীকে নিয়ে চলে এলো আরেকটা রাজ্যের রাজকুমার। তো গ্রিক সাম্রাজ্য থেকে গ্রিক একজন রাজার, মেনেলাসের স্ত্রী অর্থাৎ রানীকে যখন অ্যাবডাকশন করা হয়েছে, তখন গ্রিক সাম্রাজ্যের বাকি যেসব দেশগুলো ছিল সমস্ত দেশের রাজারা মনে করলেন যে এটা তাদের কাছে একটা অসম্মানের ব্যাপার। তাই তারা সবাই মিলে একত্রিত হয়ে একটি মিটিং করলেন যে তারা মানে সবাই একসঙ্গে একটা জোরালো আক্রমণ করবে ট্রয় নগরীর উপর এবং হেলেনকে তারা উদ্ধার করবে। তো এই জন্য তারা সেনাপতি হিসাবে বা লিডার হিসাবে তারা বেছে নেয় কিং অ্যাগামেমননকে। আর এই যুদ্ধে সবচাইতে বেশি উল্লেখযোগ্য যে নামটি সেটা হচ্ছে ইউলিসিস। এই ইউলিসিস হচ্ছে এই যুদ্ধের সবচাইতে বড় নায়ক। তবে গ্রিক ভাষায় ইউলিসিসকে ওডিসাস বলা হয়। ইউলিসিস হচ্ছে তার রোমান নাম, বা ল্যাটিন ভাষায় তার নাম হচ্ছে ইউলিসিস। তো ট্রয় নগরীতে ইউলিসিস এবং বিভিন্ন গ্রিক বীরেরা এসে আক্রমণ করে, তারা যুদ্ধ করে। এই যুদ্ধ প্রায় 10 বছর চলেছিল। তো 10 বছর যাবৎ যুদ্ধ হয় এবং শেষে তারা জয়লাভ করে। তো যুদ্ধের পর ইউলিসিস বাড়ি ফিরবেন। তার বাড়ি, তার দেশ হচ্ছে, তার রাজ্য হচ্ছে ইথাকা। ইথাকায় ফিরবেন। ফেরার পথে তাকে সমুদ্রে নানা রকম প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হয়। বিভিন্ন দানব রাক্ষসদের সঙ্গে তাকে মোকাবিলা করতে হয় এবং বিভিন্ন ক্ষেত্রে সে পথ হারিয়ে ফেলে। এই করে করে তার প্রায় 10 বছর, আরো 10 বছর লেগে যায় সমুদ্র থেকে যাত্রা করে নিজের বাড়ি ফিরতে। শেষ পর্যন্ত সে তার দেশ, তার রাজ্য ইথাকাতে ফেরে। তো হি রিটার্নস টু হিজ কিংডম আফটার 20 ইয়ার্স। 20 বছর পর সে তার দেশে ফেরে। দেশে ফিরে দেখছে তার বাড়িতে তার স্ত্রী পেনেলোপি তার জন্য ওয়েট করছিলেন এবং তিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়েছে। তার পুত্র, সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সে এখন ইয়াং, তার নাম হচ্ছে টেলিম্যাকাস। তো প্রায় 3 বছর হয়ে গেল এইভাবে ইউলিসিস বাড়ি ফিরেছে এবং রাজত্ব করছে, শান্ত স্নিগ্ধ জীবন কাটাচ্ছেন। এখন আর যুদ্ধ, আবিষ্কার, এক্সপ্লোর করা, সমুদ্র যাত্রা এসব কিছু নেই, শান্ত জীবন। কিন্তু তার এই শান্ত জীবন ভালো লাগছে না, কারণ তার মনে হচ্ছে তার যে রাজ্য, তার দেশ, সেখানকার মানুষেরা তাকে চেনে না। তাকে চেনে না মানে তাকে রাজা হিসেবে তারা চেনে, কিন্তু ইউলিসিস যে এক বীর, সে যে এক এক্সপ্লোরার, সে যে বিভিন্ন দেশ ঘুরেছে, বিভিন্ন রাষ্ট্রে গেছে, বিভিন্ন রাজা রানী নেতা মন্ত্রীদের সঙ্গে মিশেছে, সে যে যুদ্ধে এত স্ট্র্যাটেজি জানে, সে যে
সমুদ্র জয়ের সময় বিভিন্ন দানবদের সঙ্গে লড়াই করেছে, এবং তার মধ্যে যে সবসময় একটা খিদে রয়েছে যে নূতন কিছুকে জানা, নূতন কিছু আবিষ্কার করা, তো এইগুলো তার দেশবাসী জানে না। তার দেশবাসীরা কেমন, তারা ইনকাম করে, খায়, আনন্দ করে, ঘুমায়, কিছু জমায়, মানে এর বাইরে তারা কিছু ভাবে না। না শিক্ষা দীক্ষা, না কালচার, না আবিষ্কার করার ইচ্ছা আছে, না নতুন নতুন দেশ ঘোরার ইচ্ছা আছে। তো তারা ইউলিসিসের সঙ্গে একেবারে ভিন্ন মানসিকতার মানুষ তারা। তাই ইউলিসিসের ভালো লাগে না এই দেশটাকে শাসন করতে। তার মনে হচ্ছে আবার সমুদ্রে যদি ফিরে যায় খুব ভালো হয়, যদিও তার বয়স হয়েছে, তো তবুও সে চাইছে আবার সমুদ্রে ফিরে যেতে। তো তার জন্য তিনি কি করবেন, তার ছেলে টেলিম্যাকাসকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন তার রাজ্য ইথাকাকে আহ, দেখাশোনা করা, বা ইথাকার দায়িত্ব দিয়ে যাচ্ছেন ছেলে টেলিম্যাকাসের উপর, এবং তারপর তিনি চলে যাবেন সমুদ্র যাত্রায়। এবার আমরা লাইন বাই লাইন বাংলায় ব্যাখ্যা দেখব সমস্ত কবিতাটার। ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং। ইট লিটল প্রফিট, প্রফিট মানে লাভ। তো এখানে বোঝাচ্ছে ইট লিটল প্রফিট, কোনো লাভ নেই, দ্যাট অ্যান আইডল কিং, একজন আইডল রাজা হয়ে থাকবে। তো আইডল মানে বোঝাচ্ছে বেকার, অর্থাৎ কোনো কাজ না করে বেকার বসে থাকা, হাতে কোনো কাজ না থাকলে মানুষ যখন নিষ্কর্মা হয়ে থাকে, তেমন একজন নিষ্কর্মা রাজা হয়ে, যার হাতে কোনো কাজ নেই, অলস্যতার সঙ্গে অলস রাজা হয়ে থাকার কোনো মানে হয় না। প্রথম লাইনটার অর্থ এটাই। বাই দিস স্টিল হার্ট, হাত হচ্ছে বাড়ির সেই জায়গাটি যেখানে রুমটাকে উষ্ণ রাখার জন্য আগুন জ্বালানো হয়। আর বাই দিস স্টিল হার্ট অ্যামং দিস ব্যারেন ক্র্যাক, আর অ্যামং দিস ব্যারেন ক্র্যাক, ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, ক্র্যাক মানে অঞ্চল, এখানে ওই পাথুরে অঞ্চল বোঝাচ্ছে। ইথাকা আইল্যান্ড যেটা ওনার দেশ, এটা খুব একটা সেখানে চাষবাস ভালো হয় না, পাথুরে জমি, তাই হচ্ছে ব্যারেন ক্র্যাগে, অনুর্বর জমিতে। আর এই বাড়িতে যে স্টিল হার্ট, এখানে শান্ত আগুনের উষ্ণতায় বসে থাকা চুপচাপ, এটা ঠিক, এতে কোনো লাভ নেই। ম্যাক্স উইথ অ্যান এজড ওয়াইফ, আর স্ত্রীর বয়স হয়েছে, স্ত্রীরও বয়স হয়েছে। আই মিট অ্যান্ড ডোল আনইকুয়াল লস, মিট মানে মাপা, তৈরি করা, মানে মেজারমেন্ট করা, আর ডোল মানে গিভ অ্যাওয়ে মানে দিয়ে দেওয়া, অর্থাৎ আমি তৈরি করি, বানাই এবং সেটাকে প্রদান করি। কি আনইকুয়াল লস, লজ আইন বানাই, নিয়ম বানাই। আনটু আ স্যাভেজ রেস, যে রেসের জন্য বানায়, অর্থাৎ যেসব মানুষদের জন্য বানায় তারা হচ্ছে স্যাভেজ। স্যাভেজ মানে বন্য, অসভ্য। উনি ওনার দেশবাসীকে স্যাভেজ বলছেন কারণ তারা ওনার মতো মেন্টালিটির নয়, তারা শিক্ষিত নয়, এবং তাদের মধ্যে কোনো কিছু নতুন কিছু শেখার আগ্রহ নেই, তাদের শুধু আগ্রহ একটাই, ইনকাম করবে, জমাবে, খাবে, ঘুমাবে। এই জন্য তিনি তাদেরকে স্যাভেজ বলছেন, কারণ তারা কালচার নয়। দ্যাট হোর্স, যে জাতি শুধু হোর্স করে, হোর্স মানে স্টোর করে, জমায়, ঘুমায়, খায়, অ্যান্ড নো নট মি, যারা আমাকে চেনে না। আমাকে চেনে না মানে আমি যে একজন বীর, আমি যে বিভিন্ন দেশ ঘুরেছি, আমি যে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করেছি, এইগুলো তারা জানে না, তারা শুধু আমাকে রাজা হিসাবে জানে। তাই ওনার ভালো লাগছে না এরকম একটা রাজ্যকে শাসন করতে। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ট্রাভেল করার থেকে বিরত থাকতে পারবো না। সহজ ভাষায় আমি থামতে পারবো না, আমাকে ট্রাভেল করতেই হবে, যাত্রা করতেই হবে। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি জীবনটাকে পান করব লিজ পর্যন্ত। লিজ মানে হচ্ছে আমরা যখন কোনো গ্লাসে করে বা বটলে করে, ধরো সাধারণত গ্লাসে ধরো, গ্লাসে করে যখন কোনো জুস খাই, বা ধরো লস্যি খাচ্ছি বা ম্যাঙ্গো জুস খাচ্ছি, তো শেষের দিকে দেখা যাবে কিছুটা লেফট ওভার পড়ে থাকে। সেডিমেন্ট বলে, সেডিমেন্ট বলে। বা এই যে চায়ের কাপে অনেক সময় চায়ের পাতা কিছুটা রয়ে যায়, যাকে খরচি বলা হয়। তো খরচি, সিটা, গাদ এইসব বলা হয় লিজ। তো এই যে গ্লাসের শেষে যে কিছুটা গাদ থেকে যায়, সেডিমেন্ট থেকে যায়, এটাকে বলা হচ্ছে লিজ। তো আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি জীবনটাকে পান করবো একেবারে লিজ পর্যন্ত। তার মানে এক গ্লাস জুসের মধ্যে যদি জুসের সমস্ত জুসটাকে যদি আমরা লাইফের সঙ্গে তুলনা করি, তাহলে উনি বলছেন যে এই লাইফটাকে আমি লিজ পর্যন্ত পান করতে, তাহলে লিজ পর্যন্ত পৌঁছাতে গেলে একেবারে সমস্ত গ্লাসের সমস্ত পানীয়টাকে পান করতে হবে। তবে লিজ পর্যন্ত মানে শেষ পর্যন্ত, তাহলে আমি জীবনটাকে শেষ পর্যন্ত উপভোগ করতে চাইছি। তাহলে এই যে লাইনটা রয়েছে, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, হ্যাঁ, এর মানে হচ্ছে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ মানে আমি জীবনটাকে শেষ পর্যন্ত উপভোগ করতে চাই, মানে আমার বয়স হয়ে গেছে তো কি হয়েছে, আমি এখনো যতদিন পারবো জীবনটাকে উপভোগ করব। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, এর আগে সমস্ত সময় আমি গ্রেটলি এনজয় করেছি জীবনটাকে। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আবার জীবনে অনেক এমন সময় এসেছে যখন সাফারও করেছি, কষ্টও পেয়েছি। বোথ উইথ দোজ
দ্যাট লাভ মি, তাদের সঙ্গে যারা আমাকে ভালোবেসেছে, যারা আমাকে ভালোবেসে আমার সঙ্গে যাত্রায় গেছে। অ্যান্ড অ্যালোন, আবার অনেক সময় আমি নিজে একা একা যাত্রা করেছি, তখনও আমি সাফার করেছি গ্রেটলি, আনন্দ করেছি গ্রেটলি। অন শোর, সমুদ্র তীরে, অ্যান্ড ওয়েন থ্রু স্কার্ডিং ড্রিফটস দ্য রেনি হায়ারিস বেক্স দ্য ডিম সি। এবং যখন রেনি হায়ারিস, এটা একটা নক্ষত্রপুঞ্জ, এই হায়ারিস নক্ষত্রপুঞ্জ যখন আকাশে দেখা যায়, এর থেকে বোঝা যায় যে ঝড় বৃষ্টি হবে, সমুদ্রের তুফান হবে। তাই ভেক্সড দ্য ডিম সি, ভেক্সড মানে হচ্ছে বিরক্ত করা, ডিম সি মানে হচ্ছে শান্ত সমুদ্র। তো শান্ত সমুদ্রকে যখন হায়ারিস নক্ষত্রের আবির্ভাব হওয়ার ফলে যখন শান্ত সমুদ্র ভেক্সড হয়ে যেত, এত উত্তাল হয়ে যেত, বড় বড় ঢেউ আসতো, তুফান হতো, ঝড় হতো, তখন যে ড্রিফট, ড্রিফট মানে হচ্ছে ওই জলের জল যখন জাহাজকে বা নৌকাকে ঢেউয়ের মাধ্যমে নিয়ে আগে আগে বাড়িয়ে নিয়ে যায়, তাকে ড্রিফট বলে। যেমন ফুটবল খেলার ড্রিফটিং আছে, যে বলটাকে কাটিয়ে কাটিয়ে নিয়ে যাওয়া, তেমন জলেতে যখন কোনো নৌকা ওইভাবে যায় ঢেউয়ের মাধ্যমে, তাকে ড্রিফট বলে। থ্রু স্কার্ডিং ড্রিফটস দ্য রেইনি হাইটস ভেক্স দ্য ডিম সি, আমি ঢেউয়ের মাঝখানে ঢেউ কাটতে কাটতে এগিয়েছি এবং দেখেছি যে রেনি হায়ারিস, অর্থাৎ বৃষ্টি, ঝড় বৃষ্টি ডেকে আনে যে নক্ষত্রপুঞ্জ, সেই নক্ষত্রপুঞ্জর ফলে সমুদ্রে ঢেউ উঠেছে, ঝড় উঠেছে। আই অ্যাম বিকাম আ নেম, এবং তখন আমি আমার বেশ নাম ছড়িয়েছে। অর্থাৎ এরকম উত্তাল সমুদ্রে যখন আমি সফলভাবে যাত্রা করেছি, তখন আমি ফেমাস হয়ে গেছি। আই অ্যাম বিকাম আ নেম মিনস আই হ্যাভ বিকাম ফেমাস। ফর অলওয়েজ, রোমিং উইথ হাংরি হার্ট, রোমিং মানে ট্রাভেলিং, আমি সবসময় ঘুরে বেড়াচ্ছি ক্ষুধার্ত মন নিয়ে, মনে খিদে নিয়ে। কিসের খিদে নিয়ে? বেড়ানোর খিদে নিয়ে, নতুন নতুন কিছু আবিষ্কার করার খিদে নিয়ে। মাচ হ্যাভ আই সিন, মাচ হ্যাভ আই সিন মানে আই হ্যাভ সিন আ লট অফ থিংস, আমি অনেক কিছু দেখেছি। অ্যান্ড নোন, অনেক কিছু জেনেছি। যেমন সিটিজ, বিভিন্ন দেশের শহর দেখেছি, সিটিজ অফ মেন। অ্যান্ড ম্যানার্স, মানুষের রীতিনীতি, কালচার দেখেছি। ক্লাইমেটস, আবহাওয়া দেখেছি, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের আবহাওয়া দেখেছি। কাউন্সিলস, মন্ত্রিসভা দেখেছি। গভর্নমেন্টস, সরকার দেখেছি। মাইসেলফ নট লিস্ট, নিজেকেও আমি কম চিনিনি। অর্থাৎ বিভিন্ন যাত্রা করতে গিয়ে আমি নিজেকেও চিনতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আমার মধ্যে কতটা পোটেনশিয়াল আছে, কতটা শক্তি আছে, কতটা দুর্বলতা আছে, সব নিজেকেও আমি চিনেছি। বাট অনার্ড অফ দেম অল, তবে সব জায়গায় কিন্তু আমি সম্মান পেয়েছি, যেখানে গেছি সেখানে আমি অনার পেয়েছি। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, পিয়ার্স মানে সঙ্গী, সমকক্ষ, আমার সমকক্ষ যোদ্ধাদের সঙ্গে ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল, আমি ডিলাইট মানে আনন্দ, ব্যাটল মানে যুদ্ধ, যুদ্ধের আনন্দ উপভোগ করেছি। যুদ্ধ করেছি, সাহসের সঙ্গে আনন্দ পেয়েছি। আর অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, সেই ট্রয় নগরীতে, যেটা আমি ব্যাকগ্রাউন্ডে বললাম, ট্রয় নগরীতে যুদ্ধ করতে গিয়েছিলেন। তো সেই সুদূর ট্রয় নগরীতে, রিঙ্গিং প্লেন্স অফ ট্রয়, রিঙ্গিং প্লেন্স, প্লেন্স মানে সমভূমি, এখানে যুদ্ধের মাঠটাকে বুঝিয়েছে। ট্রয় নগরীতে যে ট্রয় ওয়ার হয়েছিল, ট্রোজান ওয়ার হয়েছিল, সেই ট্রোজান ওয়ারের মাঠটাকে বলছে প্লেন। রিঙ্গিং কেন বলছে? রিঙ্গিং বলার কারণ হচ্ছে যুদ্ধ করার সময় তলোয়ারে তলোয়ারে যখন আঘাত লেগেছে, তখন ঢং ঢং করে আহ, শব্দ হয়েছে, সেটাকে বলা হচ্ছে রিং, তলোয়ারের শব্দ, অস্ত্রের শব্দ। রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, সেই ঝোড়ো ট্রয় নগরীতে তলোয়ার নিয়ে লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে আমি আনন্দ উপভোগ করেছি। আই অ্যাম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, যা যা আমি দেখেছি সবকিছুরই আমি এক অংশ, অর্থাৎ সব আমার মনে রয়ে গেছে, আমার স্মৃতিতে রয়ে গেছে। Yet all experience is an arc where through glimpse that untraveled world, তবুও সমস্ত আমার অভিজ্ঞতাগুলোকে যদি আমি এক জায়গায় করি, সেটা একটা আর্কের মতো, যেন মনে হবে যে একটা খিলানের মতো। আর্ক হচ্ছে খিলান, এই যে দরজার উপরে অর্ধবৃত্তাকার খিলান থাকে, এটাকে আর্ক বলে। তো yet all experience is an arc where through, যার ভিতর দিয়ে গ্লিমস, উজ্জ্বল ভাবে চকচক করছে, দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, অর্থাৎ সমস্ত এক্সপিরিয়েন্স গুলো একটা জায়গায় আর্ক হয়ে আছে, কিন্তু তার বাইরে দিয়ে দেখছি আবার আলো। কিসের আলো? সেই জগতের আলো, যে জগতে আমার এখনো যাওয়া হয়নি। মানে আমি যা এক্সপিরিয়েন্স করেছি, আমার অনেক বয়স হয়েছে, অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু সেটাই শেষ নয়। সেটা একটা আর্কের মতো, আর্কের ভিতর দিয়ে আবার দেখা যাচ্ছে বাইরে আরো আনট্রাভেলড ওয়ার্ল্ড আছে, যেগুলো আমার এক্সপ্লোর করা হয়নি। হুজ মার্জিন ফেডস, যার মার্জিন দূরে চলে যাচ্ছে। ফর এভার অ্যান্ড ফর এভার ওয়েন আই মুভ, যত আমি সে আর্কের মার্জিন পর্যন্ত যাচ্ছি, তত দেখছি যে না, আর্কের মার্জিনে গিয়ে দেখছি যে আরো আছে, আরো আছে, আরো যাত্রা করার আছে, আরো নতুন নতুন দেশ আছে, এখানেই শেষ নয়। মার্জিন, দূর থেকে মনে হচ্ছে ওটাই মার্জিন, দিগন্ত রেখার দিকে যাচ্ছেন, কাছে গিয়ে দেখছেন যে না, ওটা মার্জিন নয়। আর ঠিক যেমন সমুদ্রে গেলে হয়,
সমুদ্রে তুমি যতই দূরে যাবে মনে হবে এই মার্জিনের দিকে যাচ্ছি, কাছাকাছি গিয়ে দেখবে না সেটা আরো দূরে। তো সেই ঘটনার কথা উনি এখানে বলছেন। এরপর হাউ ডাল, কত নিরস, আনইন্টারেস্টিং হবে। ডাল মানে নিরস, আনইন্টারেস্টিং। ইট ইজ টু পজ, পজ মানে স্টপ, থেমে যাওয়া। যদি আমি থেমে যাই, যদি আমি এই বয়সে, বয়স হয়ে গেছে বলে সমুদ্র যাত্রা করা বন্ধ করে দিই, তাহলে সেটা ডাল হবে। টু মেক অ্যান এন্ড, আমি যদি এন্ড করে দিই, আমি যদি শেষ করে দিই সমুদ্র যাত্রা, তাহলে কি হবে, সেটা নিরস হবে। টু রাস্ট আনবার্নিশড, আমি যদি রাস্ট হয়ে যায়, রাস্ট মানে মরচে পড়া, লোহায় যে জং ধরে ওটাকে বলে রাস্ট বা মরচে পড়া বলে। আনবার্নিশড, বার্নিশড মানে পলিশ করা, রাঙানো, কোনো জিনিসকে পলিশ করা, স্মুথ করা। আনবার্নিশড মানে আমি যদি একটি তলোয়ারের মতো হয়, একটি তলোয়ারকে যেমন বার্নিশ করলে সেটা শাইন করে, আর বার্নিশ না করলে ব্যবহার না করে রেখে দিলে সেটা রাস্ট হয়ে যায়, জং ধরে যায়। তো আমি মানুষ হিসাবেও যদি আমি নিজেকে চুপচাপ বসিয়ে রাখি, যদি কোনো কাজ না করি, যদি এক্সপ্লোর না করি, তাহলে আমিও কিন্তু রাস্ট হয়ে যাব, আর মানে আমারও জং ধরে যাবে। আর এটা করা উচিত হবে না। নট টু শাইন ইন ইউজ, আমি কি নিজেকে ব্যবহার করে শাইন রাখবো না নিজের, অর্থাৎ আমি কি নিজেকে ব্যবহার করে নিজেকে সচল রাখবো না। অ্যাজ দো টু ব্রেথ ওয়েল লাইফ, তাহলে কি শুধু জীবন মানে কি শুধু নিঃশ্বাস নেওয়া? আমি যদি সব ছেড়ে ছুড়ে বসে থাকি, তাহলে শুধু বেঁচে থাকি, তাহলে তো জীবন মানে নিঃশ্বাস নেওয়া হবে, আর কিছু তো নয়। লাইফ পাইল অন লাইফ, যদি একটা জীবনের সঙ্গে আরেকটি জীবনকে পাইল করে দাও, পাইল মানে স্তূপ, যদি জীবনের স্তূপ করে দিই আমরা, যে একটা দুটো তিনটে চারটে জীবনকে স্তূপ করে দিই, ওয়ার অল টু লিটিল, তবুও মনে হবে এগুলো খুবই কম। অর্থাৎ পৃথিবীতে এত কিছু আবিষ্কার করার আছে, আমাদের একটা জীবন যথেষ্ট নয়। যদি দুটো তিনটে চারটে জীবনকে যদি আমরা পাইল করে দিই, তবুও সেটা কম পড়ে যাবে। অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেইনস, আর আমার তো একটাই জীবন, আবার তার মধ্যে লিটল রিমেইনস মানে সামান্য আবার বাকি রয়েছে, রিমেইনস মানে বাকি আছে, তার মানে আমার বয়স হয়ে গেছে। আমি যদি 80 বছর বাঁচি, এখন হয়তো আমার 60 65, আর মাত্র 15 বছর। আমি যদি 70 বছর হয়, আর 10 বছর। আমি যদি 100 বছর বাঁচি, তবুও খুব বেশি দিন বাঁচবো না। তার মানে উনি বলতে চাইছেন যে ওনার জীবনের আর বেশি দিন নেই। তো জীবনের সঙ্গে যদি আরো জীবনকে জুড়ে দিয়ে পাইল করে দেওয়া হয়, তবুও পৃথিবীটাকে ভালো করে এক্সপ্লোর করার জন্য সেটা কম পড়ে যাবে। আর আমার তো একটাই জীবন, আবার তার মধ্যে লিটল রিমেন্স মানে অল্প সামান্য আর কিছু দিন আমার আছে। বাট এভরি আওয়ার ইজ সেভড, তবে প্রত্যেকটা ঘন্টা কিন্তু সেভ, প্রত্যেকটা ঘন্টা কিন্তু বাঁচিয়ে রাখা হয়েছে। অর্থাৎ আমার যে কটা দিন আর আছে, যে কটা দিন আমি বাঁচবো, সেই কটা দিন আমার কাছে প্রত্যেকটা আওয়ার হচ্ছে সেভড, মানে হাতে গোনা কটা ঘন্টা আমার কাছে আর আছে। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, সেই চিরন্তন নিস্তব্ধতা থেকে, এখানে ইটার্নাল সাইলেন্স মানে চিরন্তন নিস্তব্ধতা, অর্থাৎ এখানে বোঝাচ্ছে ডেথ, মৃত্যু থেকে। মৃত্যুর আগের যে যতটুকু সময় আমার কাছে আছে, সেটা খুবই মূল্যবান সময়। সামথিং মোর, আরো কিছু করতে হবে। ব্রিঙ্গার অফ নিউ থিংস, নূতন কিছু আনতে হবে, নূতন কিছু আবিষ্কার করতে হবে। অ্যান্ড ভাইল ইট ওয়্যার, এবং ভাইল হবে, ভাইল মানে বেকার, নষ্ট হবে। ফর সাম 3 sons টু স্টোর, যদি 3 বছর আমি এইভাবে নিজেকে জমিয়ে রাখি। সে ইউলিসিস বাড়ি ফিরে 3 বছর হয়ে গেছে। 3 sons মানে এখানে বোঝাচ্ছে তিনটে সূর্য বছর, মানে সোলার ইয়ার, তার মানে 3টে বছরকে বোঝাচ্ছে। 365 দিনে 1 বছর হলে এটাকে 3 sons মানে 3 বছর বোঝাচ্ছে। তো বেকার হবে যদি আমি 3 বছর এইরকম নিজেকে স্টোর করে রাখি। হোল্ড মাই সেলফ, যদি নিজেকে আমি হোল্ড করি, হোল্ড মানে স্টোর করা, জমানো, যদি আমি নিজেকে জাস্ট সেভ করে রাখি, জমিয়ে রাখি, যদি আমি যদি কোনো কাজ না করি। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, আর এই গ্রে স্পিরিট, আমার স্পিরিট মানে হচ্ছে মনের জোর, আর গ্রে মানে হচ্ছে ধূসর, পাকা চুল। চুল পাকা তখন হয় যখন তার বয়স হয়ে যায়। তো স্পিরিটটাকে গ্রে বলেছে, তার মানে তার মনের যে জোর, তার মনের যে স্পিরিট, সেটাও গ্রে হয়ে গেছে, তারও বয়স হয়েছে। তবুও ইয়ার্নিং চাইছে, ইন ডিজায়ার, তার মধ্যে একটা আকাঙ্ক্ষা রয়েছে। তার মনটা যদি বয়স হয়ে গেছে মনের, তবুও তার আকাঙ্ক্ষা রয়েছে। কিসের আকাঙ্ক্ষা? টু ফলো নলেজ, নলেজকে উনি ফলো করতে চান, লাইক এ সিঙ্কিং স্টার, ঠিক যেমন ডুবন্ত নক্ষত্র, নক্ষত্র যেমন নলেজকে পার্সু করতে চাই, ফলো করতে চাই, ঠিক তেমন আমিও নলেজকে ফলো করতে চাই। বিয়ন্ড বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থটস, মানুষের চিন্তা ভাবনার যে বাউন্ডারি আছে, আটমোস্ট মানে একবারে শেষ যে বাউন্ডারি আছে, তার বাইরে গিয়েও আমি কিছু ভাবতে চাই, তার বাইরে গিয়েও আমি কিছু করতে চাই। অর্থাৎ মানুষ যতটা ভাবতে পারে, তার বাইরেও কিছু আমি করতে চাই। দিস ইজ মাই সান, এবারে ওনার ছেলের সঙ্গে উনি পরিচয় করাচ্ছেন আমাদের, যে দিস ইজ মাই সান, মাইন ওন টেলিম্যাকাস, এই হচ্ছে আমার পুত্র, আমার ছেলে, আমার নিজের ছেলে টেলিম্যাকাস।
টু হুম আই লিভ দ্য সেপচার অ্যান্ড আইল, যাকে আমি দিয়ে যাচ্ছি সেপচার মানে রাজদণ্ড, রাজদণ্ডকে বলা হয় সেপচার, তবে এখানে রাজদণ্ড মানে রাজার ক্ষমতার প্রতীক, তার মানে রাজত্ব দিয়ে যাচ্ছি, আমার রাজার পথটা পজিশনটা তাকে দিয়ে যাচ্ছি। অ্যান্ড দ্য আইল, আইল মানে আইল্যান্ড, ওই ইথাকা আইল্যান্ডটা, আমার ইথাকা আইল্যান্ডটাকে সামলানোর উম, দায়িত্ব দিয়ে যাচ্ছি। ওয়েল লাভড অফ মি, সে আমার খুব প্রিয়। ডিজার্নিং টু ফুলফিল দিস লেবার, ও পারবে ফুলফিল করতে এই এই লেবারটা, লেবার মানে পরিশ্রম, অর্থাৎ রাজা হিসেবে যে লেবার দিতে হয়, রাজার যে কাজ সেটাও ভালোই পারবে। বাই স্লো প্রুডেন্স, স্লো ধীরে ধীরে, প্রুডেন্স মানে হচ্ছে ধৈর্য, এবং প্রুডেন্স মানে হচ্ছে বিচক্ষণতা। ধৈর্য, স্লো প্রুডেন্স মানে বিচক্ষণতার সঙ্গে এবং ধৈর্যের সঙ্গে সে কি করতে পারবে, সে রাজ্যটাকে সামলাতে পারবে, মানুষকে শাসন করতে পারবে। টু মেক মাইল্ড, মাইল্ড মানে প্রশমিত করা, শান্ত করা, শান্ত করতে পারবে। আর রাগিড পিপল, রাগিড মানুষদের, রাগিড মানে এখানে বোঝাচ্ছে আনকালচার্ড, রাগিড মানে যারা ফাইন নয়, ফাইনের অপোজিট হচ্ছে রাগিড। রাগিড কথাটা মানে হচ্ছে এবড়ো খেবড়ো, মানে এখানে রাস্তায় এবড়ো খেবড়ো হয়, কিন্তু রাগিড পিপল মানে তাহলে বোঝাচ্ছে সেই রকম ধরনের মানুষ যাদেরকে সহজে কিছু বোঝানো যায় না, যারা বলা যেতে পারে অশিক্ষিত, আনকালচার্ড, যাদের কাছে খাওয়া ঘুমানো এইগুলোই সবকিছু। তো এই ধরনের মানুষদেরকে ও ঠিক টেলিমাকাস ঠিক তার প্রুডেন্সের মাধ্যমে, তার বিচক্ষণতার মাধ্যমে তাদেরকে মাইল্ড করতে পারবে, তাদেরকে শান্ত করতে পারবে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, এবং বিভিন্ন ডিগ্রি অনুযায়ী সাবডিউ দেম, তাদেরকেও দমন করবে। সাবডিউ মানে দমন করা, কন্ট্রোল করা। টু দ্য ইউজফুল অ্যান্ড টু দ্য গুড, তাদের ভালো কাজে লাগাবে, তাদের ভালো করবে এবং তাদের ব্যবহারে লাগাবে, তাদেরকে সঠিক ব্যবহার করবে, তাদেরকে সঠিক তাদের প্রয়োগ করবে। তো টেলিম্যাকাসের প্রশংসা করছেন ইউলিসিস, যে টেলিম্যাকাস সব দিক দিয়ে উপযুক্ত তার রাজ্যপাট সামলানোর জন্য। মোস্ট ব্লেমলেস ইজ হি, সে হচ্ছে নির্দোষ, তার মধ্যে কোনো আমি দোষ দেখছি না। সেন্টার্ড ইন দ্য স্পেয়ার অফ কমন ডিউটিস, সে কমন ডিউটি গুলোকে খুব ভালো করেই করতে পারে। ডিসেন্ট নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস, সে ডিসেন্ট মানে ভদ্র, এবং সে ফেল করে না কোনো অফিসিয়াল কাজ, অফিসিয়াল কাজ খুব সুন্দর করে, টেন্ডারনেস মানে খুবই শান্তভাবে করে। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, হাউস হোল্ড গড মানে প্রত্যেক বাড়িতে তাদের উপাস্য দেবতা থাকতো গ্রিক মাইথোলজিতে, গ্রিক যুগে, সেই যুগে প্রত্যেক বাড়িতে নিজস্ব হাউস হোল্ড গড থাকতো। তো সেই হাউস মানে বাড়িতে একটা পূজার জায়গা থাকতো, এবং সেখানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের গড থাকতো, কেউ তাদের পছন্দ মতো গডের পূজা অর্চনা করতো। তো আমার যে হাউস হোল্ড গডস গুলো আছে, যার যেসব গডস গুলোকে আমি আমার বাড়িতে পূজনীয়, যারা যাদেরকে আমি পুজো করি, সেই সেই কাজটাও কিন্তু এই টেলিম্যাকাস ভালোই করতে পারবে। পে মিট অ্যাডোরেশন, সেও শ্রদ্ধা জানাতে পারবে, ভালোবাসা জানাতে পারবে, পুজো অর্চনা করতে পারবে হাউস হোল্ড গডদের প্রতি। when I am gone, যখন আমি চলে যাব, যখন আমি আর থাকবো না এই ইথাকা আইল্যান্ডে, যখন আমি সমুদ্র যাত্রায় যাব, সি ভয়েজে যাব, হি ওয়াক্স হিজ ওয়াক আই মাইন, তখন সে তার কাজ করবে, আমি আমার কাজ করবো। অর্থাৎ আমার ছেলে তার কাজ করবে, সে যে কাজের জন্য উপযুক্ত রাজ্যপাট সামলানোর জন্য, আর আমি আমার কাজ করবো যে কাজের জন্য আমি উপযুক্ত, নতুন নতুন দেশ আবিষ্কার করা, সমুদ্র যাত্রা করা, এইগুলোর জন্য। দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই তো বন্দর যেখানে জাহাজ রয়েছে। দ্য ভেসেল পাফস হার সেল, জাহাজের সেলটা পালটা, পাফ মানে উপরে তুলে নিয়েছে, ফুলে উঠেছে, তার মানে জাহাজটা যাওয়ার জন্য প্রস্তুত। দেয়ার গ্লুম দ্য ডার্ক, আর ওই তো সেই সমুদ্র। ব্রড সি, চওড়া বিস্তীর্ণ সমুদ্র। মাই ম্যারিনার্স, আমার নাবিকেরা, যারা আমার সঙ্গে সমুদ্র যাত্রা করো, তোমরা হচ্ছে সোল, তোমরা হচ্ছে সেই আত্মা। দ্যাট হ্যাভ টল, এখানে সোল মানে আত্মা না, সোল মানে মন বা মানুষকে বোঝাচ্ছে। দ্যাট সোল দ্যাট হ্যাভ টয়েল, তোমরা সেই সব মানুষ যারা টয়েল করেছো, টয়েল মানে স্ট্রাগল করেছো, যারা আমার সঙ্গে অনেক পরিশ্রম করেছো, কষ্ট করেছো, সংগ্রাম করেছো। রট থট উইথ মি, যারা আমার সঙ্গে সবকিছু ঘটিয়েছো, আমার সঙ্গে ভেবেছো, অর্থাৎ আমি সমুদ্রে যাত্রার সময় যা যা করেছি তোমরাও তার অংশ হয়েছো। দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টু দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, যারা সবসময়, এবার মানে সবসময়, উইথ ফ্রলিক ওয়েলকাম, ফ্রলিক মানে হাসি খুশি আনন্দের সঙ্গে ওয়েলকাম জানিয়েছো কাকে, থান্ডারকে, আবার সানশাইনকে। সমুদ্রে যে যাত্রা করার সময় অনেক সময় থান্ডারকে সম্মুখীন হতে হয়েছে, যেটা প্রতিকূল পরিবেশ, সেটাকেও তোমরা ওয়েলকাম করেছো, মানে তোমরা এটাকে ভয় পাও, ফেস করেছো। আবার সানশাইন, যখন আবহাওয়া ভালো হয়েছে, সেটাকেও তোমরা ওয়েলকাম করেছো।
and opposed free hearts, free foreheads. তোমরা অপোজ করেছো আহ, প্রতিকূল সমুদ্রের প্রতিকূলতাকে, তোমরা অপোজ করেছো ফ্রি হার্ট মানে মুক্ত মনে, মনে কোনো ভয় না নিয়ে, ফ্রি ফোরহেডস, ফোরহেডস মানে কপাল, ফ্রি ফোরহেডস মানে স্বাধীন কপাল। এখানে স্বাধীন কপাল মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কপালে কোনো চিন্তার ভাঁজ পড়েনি। অর্থাৎ যখন কোনো প্রতিকূল পরিবেশ পরিস্থিতির সম্মুখীন তোমরা হয়েছো, তোমরা কপালে কোনো ভাঁজ না ফেলে, মনে কোনো ভয় না নিয়ে তোমরা সেই পরিবেশকে অপোজ করে এগিয়ে গেছো। ইউ অ্যান্ড আই আর ওল্ড, তোমরা এবং আমি, আমরা সবাই ওল্ড হয়ে গেছি। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, তবে ওল্ড এজেরও কিন্তু একটা সম্মান আছে, আর ওল্ড এজেও কিছু পরিশ্রম করার আছে। টয়েল মানে এখানে পরিশ্রম করা, সংগ্রাম করা বোঝাচ্ছে। ডেথ ক্লোজেস অল, মৃত্যু তো সবকিছুকে বন্ধ করে দেবে, শেষ করে দেবে। বাট সামথিং আর দ্য এন্ড, কিন্তু কিছু একটা করতে হবে। আর মানে বিফোর, মানে আগে। সামথিং আর দ্য এন্ড, শেষ হওয়ার আগে, এন্ড হওয়ার আগে, মানে মৃত্যুর আগে কিছু একটা করতে হবে। সাম হোয়াট অফ নবেল নোট, নবেল কাজ, মহান কাজ করে যেতে হবে। মে ইয়েট বি ডান, এখনো আমাদের সময় আছে, সুযোগ আছে কিছু মহান কাজ এখনো করে যাওয়ার। নট আনবিকামিং মেন, আনবিকামিং মানে সাধারণ, নট আনবিকামিং মেন, আমরা সাধারণ মানুষ নই, বা তোমরা যারা আমার ম্যারিনার্স, তোমরা সাধারণ মানুষ নও, অর্ডিনারি মানুষ নও। দ্যাট স্ট্রোভ উইথ গড, যারা লড়াই করেছিলে গডদের সঙ্গে। এখানে গডদের সঙ্গে লড়াই করেছে মানে ট্রোজান ওয়ারে, ওই যে আমি ব্যাকগ্রাউন্ডে বললাম, ট্রোজান ওয়ারে ট্রয় নগর এবং স্পার্টার মধ্যে যে যুদ্ধ হয়েছিল, তাতে দেবতারাও অংশ নিয়েছিল। তাই বলছে যে নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গড, তোমরা হচ্ছে অসাধারণ মানুষ, তোমরা সাধারণ মানুষ নও, তোমরা যারা গডদের সঙ্গে, দেবতাদের সঙ্গে লড়াই করেছো। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রকস, আর দেখো লাইট বিগিন টু টুইঙ্কলস ফ্রম দ্য রক, ওই পাথরের ওখান থেকে আলো দেখা যাচ্ছে, মানে সূর্য ডুবছে, সমুদ্রের তীরে পাথর বা পাহাড় মতো আছে, সেখানে সূর্য ডুবছে, সেখান থেকে আলোর কিছুটা দেখা যাচ্ছে। দ্য লং ডে ওয়েন্স, লম্বা দিনটা এবারে শেষ হয়ে যাচ্ছে। ওয়েন্স মানে ক্ষয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, ক্ষয়ে যাওয়া, দিন ক্ষয়ের ক্ষয়ের দিকে, শেষের দিকে। দ্য স্লো মুন ক্লাইম, ধীরে ধীরে চাঁদ আকাশে উঠছে। দ্য ডিপ মোনস, ডিপ মানে সমুদ্রকে বোঝাচ্ছে, সমুদ্রের আওয়াজ হচ্ছে। মোনস মানে হচ্ছে আর্তনাদ, সমুদ্রের জলের যে আওয়াজ ওটাকে বলছে মোনস। রাউন্ড উইথ মেনি ভয়েসেস, নানান রকম শব্দ শোনা যাচ্ছে। কাম মাই ফ্রেন্ডস, চলো বন্ধুরা। ইট ইজ নট টু লেট, অতটাও লেট হয়নি। টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, নূতন একটা দেশ খুঁজতে। চলো আমরা এগিয়ে যাই, আমরা সমুদ্র যাত্রার আরো একবার নেমে পড়ি, আমরা নূতন দেশ আবিষ্কার করি। এখন আমাদের অতটাও বয়স হয়নি যে আমরা সবকিছু ছেড়ে দেব। পুশ অফ, নৌকাটাকে, জাহাজটাকে ঠেলে দাও জলের দিকে। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, এবং সবাই পর পর যে যার জায়গায় সিট করো, বসে যাও। সমুদ্রে যাত্রা করার সময় জাহাজ চালানোর জন্য যে যার জায়গায় বসে যাও। এটা সেই জাহাজ নয় যেটা ইঞ্জিনে চলবে, এটা সেই জাহাজ যেটাকে আহ, ওর দিয়ে চালাতে হবে, হাল দাঁড় দিয়ে চালাতে হবে। তারপরে যে সবাই যে যার জায়গায় বসে যাও। স্মাইট দ্য সাউন্ডিং ফারোজ, আর এই ফারোজ মানে হচ্ছে জলের যে ঢেউয়ের তরঙ্গ গুলো, সাউন্ড আওয়াজ হচ্ছে জলের যে ঢেউয়ের তরঙ্গ, ওটাকে স্মাইট কর। তো ওটার উপর হাল, দাঁড় এসব আছাড় মার, আছাড় দিয়ে জলটাকে কেটে কেটে আগে বাড়ো। ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট, কেননা আমার উদ্দেশ্য হচ্ছে আমরা এগিয়ে যাব। সেল মানে সমুদ্র যাত্রা করবো, সেল মানে জাহাজটা নিয়ে এগিয়ে যাব। বিয়ন্ড মানে দ্য সানসেট, যেখানে সূর্য অস্ত যাচ্ছে সেটাকেও ছাড়িয়ে যাব। সূর্য যেখানে অস্ত যায় সেটাই দিগন্ত রেখা, সেটাই যেন শেষ, কিন্তু ওটাকেও ছাড়িয়ে যাব। অ্যান্ড দ্য বার্থ অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, এবং যেখানে পশ্চিমীয় নক্ষত্রগুলি স্নান করে। তা নক্ষত্রগুলি স্নান করে মানে এটা গ্রিকের, গ্রিকের যুগে যে সময়ে লেখা হয়েছিল তখন ধারণা ছিল যে ওই যে জল, পৃথিবীতে যে সমুদ্রে যে জল রয়েছে এবং যেখানে সূর্য ডুবছে, ওইখানে তারপর সূর্য ডোবার পর যে নক্ষত্রগুলো উঠবে, ওই নক্ষত্রগুলো জলের কাছাকাছি থাকবে, তাই ওটা যেন নক্ষত্রদের স্নান করার জায়গা, এরকম একটা ধারণা। তাই বলছি যে অ্যান্ড দ্য বার্থ অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, পশ্চিমীয় নক্ষত্রদের যেটা স্নান করার জায়গা, সেখানটাই আমি যাব, ওটাকেও ছাড়িয়ে যাব। আনটিল আই ডাই, এবং যতক্ষণ না আমি মারা যাচ্ছি আমি এই যাত্রা করে যাব। ইট মে বি দ্যাট দ্য গডস উইল ওয়াশ আস ডাউন,
এমন হতে পারে, ইট মে বি মানে এটা হতে পারে যে গালফ মানে উপসাগর, এখানে সমুদ্রের জলটাকে বোঝাচ্ছে, উইল ওয়াশ আস ডাউন, আমাদেরকে ডুবিয়ে দিল, হতে পারে আমরা ডুবে গেলাম, মানে আমাদের নৌকা জাহাজ উল্টে দিল, আমরা ডুবে গেলাম। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইল, এমন হতে পারে যে মৃত্যুর পর আমরা ডুবে গিয়ে গিয়ে আমরা মারা যাব, তারপর কি হবে, উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইল, আমরা পৌঁছে যাব হ্যাপি আইলে। এই হ্যাপি আইলটা কি? হ্যাপি আইলটা হচ্ছে বীরেরা মারা গেলে, এটাও অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি, গ্রিক পুরাণ অনুযায়ী বীরেরা মারা গেলে তাদের আত্মা একটা স্বর্গের মতো জায়গায় পৌঁছায়, যাদের বলা হয় হ্যাপি আইল। এবং এই হ্যাপি আইলে আমরা যদি তাহলে যাত্রা করতে গিয়ে ডুবে গিয়ে মারা যায়, আমাদের আত্মাগুলো তাহলে বীরের আত্মা, তাহলে আমরাও হ্যাপি আইলে হয়তো গিয়ে পৌঁছে যাবো, অর্থাৎ স্বর্গে গিয়ে পৌঁছে যাবো। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, এবং সেখানে আমরা গিয়ে গ্রেট অ্যাকিলিসকে দেখতে পাবো। এই অ্যাকিলিস হচ্ছে ট্রোজান ওয়ারের এক অন্যতম বীর। এই ট্রোজান ওয়ারে যেমন ইউলিসিস একজন বীর ছিল, তেমন অ্যাকিলিসও একজন বীর ছিল। তো বলছে যে অ্যাকিলিস যে ট্রোজান ওয়ারে মারা গিয়েছিল, উম, তো সেই অ্যাকিলিসের আত্মা নিশ্চয় হ্যাপি আইলে আছে, সেখানে আমাদের আত্মাও সেখানে গিয়ে নিশ্চয় তার সঙ্গে আমাদের দেখা হবে। হুম উই নিউ, যাকে আমরা চিনতাম, যাকে আমরা জানতাম, সেই অ্যাকিলিসের সঙ্গে হয়তো স্বর্গে গিয়ে আমাদের দেখা হবে যদি আমরা মারা যাই ডুবে গিয়ে। দো মাচ ইজ টেকেন, যদিও আমাদের অনেক কিছু চলে গেছে, মানে আমাদের শরীর থেকে অনেক শক্তি চলে গেছে, অনেক এনার্জি চলে গেছে বয়সের জন্য। মাচ অ্যাবাইডস, অ্যাবাইডস মানে আছে, অনেক কিছু আবার রয়েছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ, যদিও এখন আমাদের সেই স্ট্রেংথ, সেই শক্তি নেই, রিচ ইন ওল্ড ডেজ, যেটা দিয়ে আমরা আগেকার দিনে মুড আর্থ, পৃথিবীকে কাঁপিয়েছিলাম, অ্যান্ড হেভেন, আকাশকে কাঁপিয়েছিলাম, না আকাশ পাতাল, আকাশ মাটি কাঁপিয়ে দিয়েছিলাম। একসময় আমাদের যা স্ট্রেংথ ছিল, সেই স্ট্রেংথ এখন আর আমাদের নেই। দ্যাট উইচ উই আর এখন আমাদের যা আছে সেটা নিয়ে আমরা আছি, সেটাই যথেষ্ট। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, আমাদের সবার মধ্যে একটা ইকুয়ালিটি আছে, কি না, টেম্পারমেন্টের, অর্থাৎ চিন্তা ভাবনা, আমাদের সবার টেম্পারমেন্ট এক, সেটা হচ্ছে আমাদের হার্ট হচ্ছে হিরোইক, আমরা হচ্ছে বীরের হার্ট, সবার বুকে বীরের হৃদয় রয়েছে, সবার চিন্তাধারা তাই একই। মেড উইক বাই টাইম, সময়ের দ্বারা আমরা দুর্বল হয়ে গেছি, এবং ফেট, ভাগ্যের দ্বারা দুর্বল হয়ে গেছি, বাট স্ট্রং ইন উইল, কিন্তু এখন আমরা মজবুত আছি আমাদের মনের ইচ্ছা শক্তি দিয়ে। উইল মানে ইচ্ছা শক্তি, সবার মধ্যে ইচ্ছা শক্তি কিন্তু এখনো আগেকার মতো অটুট আছে, এবং সেই ইচ্ছা শক্তি দিয়ে আমরা পারবো টু স্ট্রাইভ, চেষ্টা করতে, সংগ্রাম করতে, টু সিক, খুঁজতে, টু ফাইন্ড এবং খুঁজে পেতে, অ্যান্ড নট টু ইল্ড, নট টু ইল্ড মানে হচ্ছে সারেন্ডার করা, আমরা সারেন্ডার করতে নয়, সারেন্ডার করবো না, আমাদের যা ইচ্ছা শক্তি আছে সেটা দিয়ে আমরা সংগ্রাম করব, স্ট্রাগল করব, খুঁজবো, খুঁজে বার করব, আবিষ্কার করব, কিন্তু হার মেনে নেব না, ইয়েল্ড করব না, বশ্যতা স্বীকার করব না। তো এই হচ্ছে কবিতা ইউলিসিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ব্যাকগ্রাউন্ডটা ভালো করে শুনবে, ব্যাকগ্রাউন্ডটা যদি বুঝে থাকো তবেই কবিতাটা বুঝতে পারবে। আর ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলো যেগুলো আমি আলোচনা করেছি সেটা তো বাংলায় আলোচনা করেছি, এরপরে যদি কিছু ওয়ার্ডস এমন মনে হয় যে আরেকটু বোঝার প্রয়োজন হচ্ছে, তোমরা ডিকশনারি থেকে দেখতে পারো, বা গুগল সার্চ করে ওয়ার্ড গুলোর মিনিং দেখতে পারো।